ভালোবাসো আমায়? আরিফের বক্ষস্থলে ঠিক মধ্যিখানে মাথা রেখে আছে নাফিয়া। দেহের অর্ধেক ভাটটুকু তার বুকেই। দেহের সংস্পর্শে এসে মেয়েটি নীরব, চুলে হাত বুলিয়ে দেওয়া নিবিড়ভাবে অনুভব করছে। ক্ষণে ক্ষণে প্রশান্তির নিঃশ্বাস নিতে দেখা গেল। আরিফ জবাব পেল না, তাই পুনরায় প্রশ্ন ছুড়ে। জবাব দিচ্ছ না যে? বুকের ডান পাশে আঙ্গুলের সাহায্যে আঁকিবুকি করতে করতে নাফিয়া লাজুক সুরে জবাব দিল। জানেন না বুঝি? জানি, তবে তোমার কণ্ঠে শুনতে চাই। কণ্ঠ বিশেষ ভূমিকা পালন করে। নাফিয়া কোনো টালবাহানা করলো না। এবার আরিফের গলা এক হাত পেঁচিয়ে জবাব দিল। বাসি। আরিফকে লম্বাটে নিঃশ্বাস ফেলতে দেখা গেল। অনুভব করলো নাফিয়া তার বুকের ওঠানামা। মুখ একবার তুলে তাকালো আরিফের দিকে। সে তো আগে থেকেই তার দিকে চেয়ে। নাফিয়ার গালে আলতো হাত বুলিয়ে আরিফ বলতে লাগলো। জীবনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসে নাফিয়ে, সেটি বিশ্বাস করো তো? হুট করেই কথার কারণ বোধগম্য হলো না নাফিয়ার। আরিফ মাথায় হাত বোলাতে বোলাতে বলল। করো তো? করি, কিন্তু আপনি এইসব কেন বলছেন? সতর্ক করছি, কখনো কোনো চ্যালেঞ্জ এসে হাজির হয় সেটা তো বলাই যায় না। নাফিয়া নড়ে চড়ে জবাব দিল। তা ঠিক। ধরো তোমার সামনে ভয়ঙ্কর কোনো পরিস্থিতি এসে দাঁড়ালো, তুমি ভেঙে পড়বে নাকি শক্ত হয়ে মোকাবেলা করবে? আরিফ সর্বোচ্চ চেষ্টা করছে। তাকে ধীরে ধীরে বিষয়গুলো তুলে ধরার আকুল প্রচেষ্টা। মানসিকভাবে পূর্ব প্রস্তুতি নিতে হবে তার। হুট করে অপারেশনের বিষয়টি সামনে এলে নাফিয়া বইতে পারবে না এই বিষাদের ভার। ভেঙে পড়বে সাথে সাথেই। নাফিয়া ভাবনা চিন্তার জন্য সময় নিল, তারপর জবাব দিল। মোকাবেলা হয়তো করতে পারতাম না। পারতে না কেন? চট করে প্রশ্ন করে বসে আরিফ। নাফিয়ার কথাটা শেষ হতেও দিল না। নাফিয়া আরিফের দাড়ি টেনে দিল। বিরক্তি সুরে বলে উঠল। উফ, কথা শেষ করতে দিবেন তো? আচ্ছা সরি, বলো। বলছি আমি একা হলে হয়তো মোকাবেলা করতে পারতাম না। এখন আমার পায়ের নিচের জমিনটা শক্ত মনে হয়। ঢাল হয়ে পাশে দাঁড়ানো আপনি আমায় দুর্বল হতে দিতে চান না। ম্লান হাসি রেখা ফুটে আরিফের অধরে, তবে বেশিক্ষণ স্থায়ী হলো না হাসিটা। সামনে যে এক লম্বা যুদ্ধ বাকি। নাফিয়াকে জানাতে হবে তার অপারেশন করাতে হবে। আচ্ছা বউ, আমি পাশে থাকলে তুমি যে কোনো দুঃখ কষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে? কেন পারবো না? অবশ্যই পারবো। শিওর তো? ভেঙে পড়বে না তো? বাচ্চাদের মতো করে বোঝাচ্ছে আরিফ তাকে, যেন সে একেবারেই নির্বোধ, তৈরি করছে তাকে আসন্ন ঝড়ের জন্য। তবে নাফিয়ার এবার সন্দেহ হতে শুরু করলো। আরিফ হুট করে এসব কথা কেন বলছে? নাফিয়া বুক থেকে মুখ তুলল, উঠে বসলো পা গুটিয়ে। আরিফের দিকে চেয়ে প্রশ্ন করলো। আপনি এইসব কথা কেন বলছেন? কিছু কি হয়েছে? আরিফ ভনিতা করে হেসে বলল। কি হবে, আমি শুধু জানতে চাইছিলাম। শুধু উত্তরটাই জানতে চান, তাই তো? হ্যাঁ। একদম ভেঙে পড়বো না। আপনি থাকলেই চলবে। উম, আপনি, বাবা মা সবার থাকতে হবে। আরিফ মনে মনে ভাবলো সবাই তো আছে, কিন্তু তার সহ্যের সীমাটুকু বৃদ্ধি করতে হবে। তাছাড়া এখনো শিরিন বেগম আর আতাউর সাহেবকে কিছুই জানানো হয়নি। তাদের কেমন প্রতিক্রিয়া হবে তারা যদি বিষয়টি স্বাভাবিকভাবে না নেন? আরিফের মস্তিষ্কে এলোমেলো চিন্তারা যন্ত্রণা দিতে শুরু করলো। ঠিক তখনই কপাল জুড়ে উষ্ণতা নেমে আসে। কোমল ঠোঁটের ছোঁয়া পাওয়া মাত্রই আরিফ তাকালো লাজুক মুখখানার দিকে। নাফিয়া ঝটপট কাঁথা মুড়ি দিয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। নত গলায় বলে। এত চিন্তা করবেন না তো আমায় নিয়ে। ঠিক আছি, আমি ভালো আছি, সুখে আছি। বেশি চিন্তা করলে কপালে ভাঁজ পড়ে যাবে। আরিফ এক মুহূর্ত ব্যয় করলো না। মন আনচান করে উঠল নাফিয়ার কাছাকাছি যাবার। এক হাতে পেছন থেকে জড়িয়ে ধরলো নাফিয়াকে। ঠিক যতটা শক্ত করে ধরলে বুকে প্রশান্তি খেলে, ঠিক ততটা শক্ত করে মসৃণ চুলে মুখ গুজে বলল। আমার সকল চিন্তা তোমাকে নিয়ে। একটাই তো বউ, সেটিও ভীষণ আদরের। তির্যক সূর্যের আলো চোখে পড়তেই নড়ে চড়ে উঠল নাফিয়া। মুখে এক বিরক্তি ভাব। এই রোশনি তার সাধের ঘুমকে নষ্ট করছে। আলো শুভ্র মুখে পড়তে মুখমণ্ডল কুঁচকে ওঠে। ডেস্কে বসে থাকা আরিফ ছায়ার মতো কাজ করলো। নিজের দেহের সাহায্যে সূর্যের আলোকে বাধা দিল তার প্রিয়তমার মুখে স্পর্শ করা থেকে। আরাম পেল নাফিয়া। মুখটা স্বাভাবিক হয়ে এলো। আরিফ হুট করে চেয়ার টেনে বিছানার দিকে নিয়ে আসে। নাফিয়ার গালে হাত রেখে ভারী আওয়াজ তুলে বলল। সূর্যের আলো তোমায় স্পর্শ করছে, সেটিও আমার সহ্য হচ্ছে না। নাফিয়ার ঘুম পাতলা, কথাটি কান অব্দি গেল। কাঁথা মুড়িয়ে আরাম করে শুয়ে বলল। হিংসুটে। আরিফ হেসে উঠে হাত সরিয়ে পুনরায় ডেস্কের কাছে এসে বসে। ল্যাপটপের বোতাম চেপে বড়সড় একটা অ্যাপ্লিকেশন লিখলো। 10 দিনের লিভ চাই সে অফিস থেকে। কারণটাও দেখিয়েছে, তার স্ত্রীর অপারেশন আর তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য। সে অনিশ্চিত ছুটি পাবে কিনা, তবে না পেলেও অফিস যাবে না সে। ল্যাপটপ বন্ধ করে ঘরের বাইরে চলে যায় আরিফ। ভোর রাতে আতাউর সাহেব ফিরেছেন। আরিফ নিজে দরজা খুলে দিয়েছে তাকে। নিশ্চয়ই বাবা মা উভয়ে এই সময়ে জেগে উঠেছে। এটাই মোক্ষম সুযোগ তাদের সবটা জানানোর। নাফিয়া ঘুম থেকে উঠার আগে সকাল 8টায় ছেলেকে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে অনেকটাই অবাক শিরিন বেগম। যে ছেলে অফিস যাওয়ার 30 মিনিট পূর্বে হন্তদন্ত হয়ে উঠে সে আজ এত সকালে। আজ সূর্য কোন দিক থেকে উঠল? আরিফ বুঝতে পারে না মায়ের কথা। ঘরে ঢুকতে ঢুকতে বলল। মানে?
হাতে থাকা চাদর ভাঁজ করতে করতে শিরিন বেগম জবাব দিলেন, মহারাজ আজ এত সকালে উঠে গেলেন যে, তাই ভাবলাম আজ সূর্যটা বোধহয় উল্টো দিক থেকে উদয় হয়েছে। পরিস্থিতি আগের মতো হলে হয়তো আরিফ মুখ কুচকে নিত। মা তাকে খোঁটা দেয় কেন এ বিষয়ে ভেবে ভেঙচি কেটে উঠত মেয়েদের মতো। আজ তেমন কিছুই হলো না। চশমার আড়াল থেকে আর চোখে মা ছেলের কথা শুনছিলেন। কথা ছিল আম্মা। ছেলের মুখ শুকনো লাগছে। বিছানায় ঠিক বরাবর থাকা বেতের সোফায় বসে শিরিন বেগম হাত তুলে ডাকলেন আরিফকে। বললেন, আয় বস এদিকে। আতাউর সাহেব হাতে নিউজ পেপারটা ভাঁজ করে মনোযোগী হলেন স্ত্রী এবং ছেলের দিকে। আরিফ এগিয়ে আসে। এসে অদ্ভুত কাণ্ড ঘটালো। সেই ঠিক ছেলেবেলার মতো পা ভাঁজ করে বসে পড়ল জমিনে। বিনা বাক্যে মাথা এলিয়ে দিল শিরিন বেগমের কোলে। ভারী বুক নিয়ে বলে ফেলে, অস্থির লাগছে মা, কিছুই ভালো লাগছে না। আতাউর সাহেব ও শিরিন বেগম একে অপরের দিকে তাকালেন। হুট করে কি হলো ছেলেটার? শিরিন বেগম চিন্তিত ভঙ্গিতে মাথায় হাত রাখলেন। আরিফের চুলে হাত বুলিয়ে দিতে দিতে প্রশ্ন করলেন, কি হয়েছে? কেন অস্থির লাগছে? পুরুষকে মাঝে মধ্যে শক্ত বস্তুর সঙ্গে তুলনা করা হয়। সমাজের প্রচলিত কথাও আছে তাদের জন্য। পুরুষ কখনো কাঁদে না, অথবা পুরুষের কাঁদতে নেই। দুটো বাক্যের মধ্যে পৃষ্ঠ হয়ে পুরুষ মন অনুভূতি শূন্য হয়ে ওঠে। আরিফের বেলায় সেই নিয়ম ভেঙে ফেললো সে। ডুকরে কেঁদে উঠল সে। কান্নার তালে পুরুষালী শক্ত দেহটি কেঁপে ওঠে। শিরিন বেগমের চিন্তার মাত্রা তরতর করে বেড়ে ওঠে। আতর সাহেব বিছানা ছেড়ে নেমে এলেন। আরিফের পিঠে হাত বুলিয়ে বললেন, কি হয়েছে বাবা, আমাদের বলো। যদি কিছু হয়েও থাকে আমরা সমাধান করার চেষ্টা করব। শিরিন বেগম বিচলিত হলেন। দুহাতে ছেলের মুখখানা তুলে দেখলেন। এই কয়েক মুহূর্তে চোখ জোড়া এত রক্তিম হলো কি করে? তিনি বলে উঠলেন, এই আরিফ, কি হয়েছে তোর? তুই কাঁদছিস? আমি কি নাফিয়াকে হারিয়ে ফেলবো আম্মা? আমি ওকে হারাতে চাই না। আমি ওকে ভালোবাসি, হারাতে চাই না। তুই কি সব যাতা বকছিস? কেন হারিয়ে ফেলবি? আম্মা, নাফি, কি হয়েছে নাফির? ওর হাতে ইনফেকশন, ভয়াবহ ভয়াবহ রকমের ইনফেকশন। ডক্টর বলেছেন ইমিডিয়েট অপারেশন করতে হবে। হ্যাঁ, অপারেশন করাবো তাহলে। অপারেশন করার যে ওর অর্ধেক হাতটাই আর থাকবে না আম্মা। আরিফের চোখ বেয়ে অনবরত পানি পড়ছে, থামছে না কিছুতে। বাচ্চাদের ন্যায় মায়ের কোল ঘেঁষে বসে। শিরিন বেগম আতাউর সাহেব উভয়ে নিস্তব্ধ। আরিফ বলে ওঠে, তোমরা কি ভুল বুঝবে? নাফিয়ার হাতটুকু না থাকলে তাকে ছেলের বউ হিসেবে অযোগ্য ভাববে। প্লিজ এমনটা ভেবো না। আমি নাফিয়াকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। নির্বাক দুই শ্রোতা আতাউর সাহেব আর শিরিন বেগম দুজনের মধ্যেই শব্দের সংকট। কোনো প্রকারের সিদ্ধান্ত আসতে প্রস্তুত নয় তাদের উভয়ের মস্তিষ্ক। মাত্র যা শুনলো সেটি বিশ্বাস করতেও সময়ের প্রয়োজন। আম্মা, আমি নাফিকে সংসার সামলাতে সাহায্য করব। আর 5-10টা সংসারের মতোই আমাদের সংসার হবে। ওকে ভুল বুঝবে না তো? শিরিন বেগম কোনো জবাব দিচ্ছে না। আরিফ মায়ের হাত জোড়া চেপে ধরল। বলল, আম্মা, তুমি কি ভাবছো আমার জীবন নষ্ট হচ্ছে? যদি ভেবে থাকো তুমি ভুল ভাবছো। আমার জীবন নষ্ট হয়নি, বরং সুখের হয়েছে। আমি ওই মেয়েটির সমস্ত দায়িত্ব নিয়েছি। ওর হাতের কারণে আমি এই দায়িত্ব থেকে পিছিয়ে আসতে পারবো না। প্লিজ। উৎকণ্ঠায় আরিফ বড্ড অস্থির। শিরিন বেগম ছেলের দিকে তাকালেন। আলতো করে চট দিলেন গালে। ভেবাচাকা খেল আরিফ। শিরিন বেগম মুখ শক্ত করে বললেন, আমাকে কি অমানুষ ভাবিস? আমার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, মায়া নেই, দয়া নেই? এসব কি বলছো? আজ নাফির জায়গায় আমার নিজের মেয়ে হলে আমি ফেলে দিতাম? তুই নিজে থেকে ভেবে নিয়েছিস তোর মা দজ্জাল মহিলা, তাই না? শুধু ছেলের কথা ভাববে, এই চিনিস নিজের মাকে? আরিফ দুদিকে মাথা দুলিয়ে জবাব দেয়, না মা। তুই এটাই ভেবেছিস ওইটুকু একটা মেয়ে জীবনের উপর দিয়ে কতই না ঝড় গেল, আবার ঝড় আসছে তার জীবনে। আমি পাষণ্ড মহিলা নই আরিফ। আরিফ সাথে সাথে শিরিন বেগমের পা জড়িয়ে ধরল। বলল, ক্ষমা করো আমাকে প্লিজ। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি টেনশনে অনেক কিছু ভেবে ফেলেছি। পায়ে ধরছিস কেন? ছাড়। মায়ের পায়ে ধরতে কোনো ক্ষতি নেই। তুমি আমাকে কয়েকটা চড় দাও, আমি মেনে নেব। আমি তোমাকে বুঝতে ভুল করেছি। যা শাস্তি দেবে মেনে নেব। বাচ্চামো করিস না আরিফ, পা ছাড়। ক্ষমা করেছো? করেছি। পেছন থেকে আতাউর সাহেব ছেলের পিঠে হাত রেখে বললেন, তুমি অপারেশনের ব্যবস্থা করো, টাকা লাগলে আমি তোমার বাবা এখনো বেঁচে আছি। বাবা? তুমি কাঁদলে বৌমাকে কে সামলাবে? যাও বৌমার কাছে। শিরিন বেগম থামালেন আরিফকে। বললেন, নাফি জানে? আরিফ হতাশ স্বরে বলল, জানলে কি আর স্বাভাবিক থাকতো? এখনো জানাসনি? সাহস পাচ্ছি না আম্মা। আজই জানাও, তবে খুব সাবধানে। বুঝিয়ে নেবে আগে, ওর মানসিকভাবে প্রস্তুতির একটা ব্যাপার আছে। আরিফের বুকটা কেমন যেন ধক করে ওঠে। জানানোর সময়টা যত কাছে আসছে অশান্তি ততই বাড়ছে। কি হবে, কিভাবে সামলাবে নাফিয়াকে? তার প্রতিক্রিয়া কি হবে? আরিফ ভারী নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরিয়ে বিড়বিড় করে বলে উঠল, ভাঙতে দিব না তোমাকে। ভেঙে গেলে গড়ে নেব নিজের মতো করে।
আবার কথা রাখবে? আমার কথা রাখবে বাক্যটি অসম্পূর্ণ, কোনো ভাবার্থ বহন করছে না। নাফিয়া লাল টুকটুকে শাড়ি পরে বিছানায় হাত গুটিয়ে বসে আছে। আরিফের চোখ গেল তার ডান হাতে, নীলচে রং মেখেছে যেন কেউ। এতটা ইনফেকশন ছড়িয়ে গেল। অস্বাভাবিকভাবে অস্থির হয়ে উঠতে চলেছিল আরিফ, নিজেকে সামলালো, দম ফেললো দ্রুত। আরিফের কথার অর্থ বুঝতে না পেরে নাফিয়া শুধায়, কি কথা রাখবো? আমি এখন যা বলবো সেটা তোমার ধৈর্য সহকারে শুনতে হবে নাফিয়া, এবং মানতে হবে। আরিফের কণ্ঠস্বর নরম নয় বরং দৃঢ়। রেগে আছে কি? নাফিয়ার মনে প্রশ্ন জাগলো। আরিফের সাথে যতই দুষ্টামি করুক, তার রাগের সময় নাফিয়া চুপসে যায়। এবারও তাই হলো। মাথা দুলিয়ে বলল, শুনবো, মানবো। মন থেকে বলছো? হ্যাঁ। বেশি দেরি করা যাবে না, একদমই না। আজ সন্ধ্যায় ভর্তি করাতে হবে নাফিয়াকে। নিজেকে শক্ত করার সাথে সাথে কণ্ঠস্বরটাকেও শক্ত করলো আরিফ। সে জানে নাফিয়া তার এই রূপটাকেই ভয় পায়। এই মুহূর্তে আরিফ তাকে যত আদুরে ভঙ্গিতে বোঝাবে, নাফিয়া তত ভেঙে পড়বে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি জানো তোমার হাতের ব্যাপারে আমি উদাসীন। তোমার হাত কাজ করলো কি করলো না, এতে আমার আর আমার পরিবারের কিছুই আসে যায় না। জানি জানি। আমি তোমাকে, তোমার সত্তাকে ভালোবাসি, জানো তো। তোমার বাহ্যিক সৌন্দর্যে আমি বিমোহিত হলে কখনোই তোমাকে বিয়ে করতাম না। বোকার মতো চেয়ে রইল নাফিয়া। লোকটার কি হলো? এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? ঘুম থেকে তুলে আরিফ বলল, তোমার উপস্থিতি আমাকে অস্থির করে তোলে। তোমার অস্তিত্বকে ভালোবাসি আমি। মনে পড়ে তোমার কণ্ঠ শোনার জন্য কতটা আনচান করতাম। বলুন। এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার কোনো অঙ্গ না থাকলেও তোমার প্রতি ভালোবাসা আমার কোনোদিনও কমবে না, প্রশ্নই ওঠে না কমে যাওয়ার। বলতে পারো আমি তোমার জন্য পাগল প্রেমিক। নাফিয়ার মুখখানা নিচু হয়ে গেল। লজ্জা পাওয়া উচিত নাকি ভয় বুঝতে পারছে না সে। আরিফ বলল, আগামীকাল তোমার হাতের অপারেশন। নিচু হয়ে থাকা মুখটা তুলে তাকালো নাফিয়া। চক্ষু জোড়া গোল গোল হয়ে উঠেছে। কি বলল আরিফ? আরিফ ফের বলে উঠল, তোমার হাতে ইনফেকশন ছড়িয়ে পড়েছে, তাই অপারেশন করতে হবে। নাফিয়ার মস্তিষ্কে তালগোল পাকিয়ে যাচ্ছে। কপালের মধ্যেখানে ভাঁজ পড়ল। আগামীকাল অপারেশন, অথচ সে কিছুই জানে না। অবাক সুরে কিছু জানতে চাইবে তার পূর্বে আরিফ বলে উঠল, অপারেশন তোমার করতে হবে নাফিয়া, নয়তো ইনফেকশন ছড়িয়ে যাবে পুরো শরীরে। আমি ওয়ার্ন করছি, কান্নাকাটি চলবে না। বি ব্রেভ। আমার অপারেশন আর আমি না, তুমি কাঁদতে পারবে না। তুমি বলেছো আমি সাথে থাকলে তুমি সব পরিস্থিতির মোকাবেলা করতে পারবে। তোমার আর দুর্বল হওয়া চলবে না নাফিয়া। তুমি যদি দুর্বল হও, কেঁদে ফেলো, তাহলে আমাকে হারাবে। তুমি যতবার কাঁদবে আমি ততবার নিঃশেষ হতে থাকবো। আমি তোমার অপূর্ণতাকে মেনে নিয়ে তোমাকে ভালোবেসেছি। তোমার সব দুঃখগুলোকে কেড়ে নিয়ে সুখ দিয়েছি তোমাকে। এবার বলো, কাঁদবে? আমাকে কষ্ট দেবে? নাকি বাকিটা জীবন আমার সাথে ভালোবাসায় সিক্ত হয়ে কাটাবে? চয়েস তোমার। দুর্বল হবে নাকি আমার জন্য শক্ত হবে? আরিফের দৃঢ় বাক্যগুলো নাফিয়াকে কষ্ট দিল না, বরং চিন্তিত করে তুলল। তার মস্তিষ্কে অপারেশনের ভয়ের চেয়ে বেশি আরিফকে কষ্ট দেওয়ার ভয় কাজ করছে। নাফিয়া অনুভব করলো তার মাঝে ভয়ের লেশটুকু নেই। যা আছে সমস্তটাই আরিফের প্রতি চিন্তা। তার কথাগুলো মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। কিছু সময়ের ব্যবধানে নাফিয়া উঠে দাঁড়ায়। আরিফ আলমারি থেকে কিছু প্রয়োজনীয় কাপড় বের করে হসপিটালের ব্যাগ রেডি করছে। নাফিয়া উঠে গেল, পিঠে হাত রাখলো ব্যস্ত আরিফের। আরিফ ঘুরে তাকায়নি, সেভাবে থেকেই বলেছে, আমি তোমার কান্না দেখতে চাই না নাফি, আমার সহ্য হয় না। প্লিজ বাহিরে গিয়ে কেঁদে এসো। নাফিয়া আরিফের বাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার হাতে থাকা ব্যাগ টেনে নেয় নাফিয়া। পাশে রেখে আরিফের আঙ্গুলে ভর করে কাছে আসে। এক হাতে লোকটিকে পুরোপুরি জড়িয়ে ধরা সম্ভব হয় না, তারপরেও চেষ্টা করলো। আরিফের উষ্ণ বুকে মাথা পেতে বলল, দেখুন, আমার ভয় একদমই করছে না। ছোট একটা অপারেশনই তো। আরিফ চমকায়। নাফিয়া কান্না করছে না, সম্পূর্ণ স্বাভাবিক তার কণ্ঠস্বর, বরং নিজেকে শক্ত দেখাচ্ছে। আরিফ নাফিয়ার মাথায় হাত রাখলো। নাফিয়া আদুরে ভঙ্গিতে বলে উঠল, আমার ডান হাতটা তুলে আপনার গলায় রাখুন। আপনাকে পুরোপুরি জড়িয়ে ধরতে চাই দু হাতে। আরিফ নাফিয়ার ডান হাতটা ধরলো আলতো করে। ঠিক তখনই মস্তিষ্কে তীরের মতো এসে বিঁধে গেল এই কথাটি। আজকের পরে এই হাতটা সম্পূর্ণ থাকবে না। এই হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রাখা হবে না, হাতের তালুতে চুমু খাওয়া হবে না। আরিফের নিঃশ্বাস যেন আটকে আসার উপক্রম। নাফিয়াকে যা জানানো হয়েছে সেটি অর্ধসত্য। আরিফের হাতটি খামচে ধরে আছে নাফিয়া। হাসপাতাল তার একদমই পছন্দের নয়। হাসপাতালের আশেপাশে দিয়ে গেলেও সে পুরনো ভয়টাকে তাড়া করে। তবে আজ এসেছে ভয় কাটিয়ে আরিফের কথা রাখতেই এখানে উপস্থিত। মনের মাঝে ভয় উকি দিচ্ছে বারে বারে। ঠিক ততবারই আরিফের হাতে চাপ পড়ছে। আরিফ বুঝলো নাফিয়ার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে আশ্বস্ত করলো তাকে। পাশেই আছেন সিদ্দিক সাহেব এবং আতাউর সাহেব। রেশমা বেগম এবং শিরিন বেগমকে বাড়িতে রেখে আসা হয়েছে। হাসপাতালে অযথা ভিড় করার কোনো মানেই হয় না। সিদ্দিক সাহেব মেয়ের মাথায় হাত রেখে বললেন, মা, একদম ভয় পাবে না। দেখো, তোমার দুই বাবা এখানে আছে, আরিফও তোমার পাশেই আছে, তোমার কোনো ভয় নেই। নাফিয়া মাথা দোলায় বুঝদার ভঙ্গিতে বিড়বিড় করলো,
ভয় তো যায় না, কি করব? সিদ্দিক সাহেব আবারও বললেন। জীবনে কঠিন পরিস্থিতি আসে মা, এই পরিস্থিতিগুলো মানুষকে মজবুত বানায়। আজকের পর আমার মেয়ে আরও শক্ত হবে, আর তোমার হাত না। সিদ্দিক সাহেবের কথা কেটে আরিফ বলল, বাবা, ওকে কেবিনে নিয়ে যেতে হবে। আসুন, বাকি কথা ওখানেই হোক। সিদ্দিক সাহেব বিষয়টি স্বাভাবিকভাবে নিলেন, কিন্তু আরিফের মনে হয় সাবধানে থাকতে হবে। প্রতিটা বাক্য অতি সাবধানতার সাথে বলতে হবে নাফিয়ার সামনে। পুরো সত্যটা তার অজানা। কেবিনে নিয়ে আসা হলো নাফিয়াকে। ডক্টর এসেছেন চেক আপ করতে, কিছু টেস্টের জন্য ব্লাড নিয়ে গেল। যতক্ষণ চেক আপ চলেছে ঠিক ততক্ষণ আরিফের দিকে চেয়েছিল নাফিয়া। একটা সেকেন্ডের জন্য নজর সরায়নি। এই মানুষটি তার ঢাল। আরিফ সবকিছু ঠিকঠাক করে আতাউর সাহেব এবং সিদ্দিক সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, আপনারা বাড়ি চলে যান, আমি আছি নাফির সাথে। দুজনে একত্রে নাকচ করে, কিন্তু আরিফ তাদের বুঝিয়ে বলল, একটা কেবিনে এত মানুষ অ্যালাউ করে না হাসপাতাল কর্তৃপক্ষ। অযথা রাত জেগে এখানে বসে থাকার কোনো মানে হয় না। আরিফ বলল, আগামীকাল 8টায় চলে আসবেন। গড়িমসি করে বাধ্য হয়ে চলে গেলেন দুজনে। যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। আরিফ নাফিয়ার প্রয়োজনীয় জিনিসপত্র ঠিকঠাক করে নাফিয়ার পাশে এসে বসলো হাসি মুখে। মাথায় হাত বুলিয়ে বলল, আই এম প্রাউড অফ ইউ। নাফিয়া অবুঝ ভঙ্গিতে শুধায়, কেন প্রাউড কেন? নিজের ভয়কে দূরে সরিয়ে শুধু আমার জন্য তুমি অপারেশন করতে রাজি হয়েছো, তাই? নাফিয়া ঠোঁটে ঠোঁট চেপে হাসলো খানিকটা। চোখে মুখে ভয়ের ছাপ পড়তে দিচ্ছে না কিছুতে। একটু সরে গিয়ে বলল, আমার পাশে ঘুমোবেন? আরিফ জবাবে বলে ওঠে, বেড ছোট, তোমার সমস্যা হবে। আহা, একদম সমস্যা হবে না। আমি সোফায় ঘুমিয়ে পড়বো বউ, আপনি এখানে আরামে ঘুমুন। না, আপনি আমার অভ্যাস খারাপ করে ফেলেছেন। আমার পাশেই ঘুমোতে হবে আপনার। আচ্ছা, তা শুনি কি অভ্যেস খারাপ করলাম আপনার? জানেন না বুঝি? আপনার বুকে মাথা না গুজলে আমার ঘুম হয় না। আসুন, শুয়ে পড়ুন। কি অবলীলায় বলে ফেলেছে কথাগুলো। আরিফের ঠোঁটের কোণে আপনা আপনি হাসি রেখা ফুটে ওঠে। নাফিয়া আজকাল লজ্জা কম পায়, কাছে থাকতে চায় আরিফের। আমি কাছে থাকলে কেমন অনুভব করো? সময় ব্যয় না করেই নাফিয়া জবাব দিল, অন্যরকম স্বস্তি পাই। আগে সেটা পেতাম না। আপনি জড়িয়ে ধরলে আমার ঘুম আসে, জানেন? ফিক করে হেসে ওঠে আরিফ। বোকা মুখখানা দেখে মায়া হলো ভীষণ। জবাবে বলল, ঘুম আসে? আমি ভাবলাম প্রেম প্রেম পায়। খুবই আনরোম্যান্টিক তুমি। বউদের রোমান্টিক হতে নেই, সেটা স্বামীদের ডিপার্টমেন্ট। আচ্ছা, তাহলে আমার ডিপার্টমেন্টে আমি কেমন স্টুডেন্ট? ফার্স্ট ক্লাস? আপনি একটা নির্লজ্জ স্টুডেন্ট। আর একটু নির্লজ্জ হব নাকি? নাফিয়ার মুখ কুঁচকে এলো। কথার অর্থ বুঝবার সাথে সাথে আরিফের দুষ্টু মুখের দিকে চোখ পাকিয়ে তাকালো, শাসিয়ে পড়ল, এটা হসপিটাল, একদম অভদ্রতা করবেন না এখানে। হুমকিতেই দমে গেল আরিফ, তবে হাসলো শব্দ করে। তার চেয়ে বয়সে ছোট মেয়েটি তাকে হুমকি দিচ্ছে। আরিফের রাতটা কেটেছে নির্ঘুম। এক মুহূর্তের জন্য চোখ বুঝতে পারেনি। সারা রাত নাফিয়া আরাম করে আরিফের বুকে মুখ গুজে ঘুমিয়েছে এই হাসপাতালের ছোট্ট বেডে। বিড়াল ছানার মতো লেপ্টে ছিল তার দেহের সাথে। আরিফ সেই নিষ্পাপ মুখ দেখে কাটিয়েছে পুরোটা রাত। নানান চিন্তায় মগ্ন হয়ে কখন ভোরের আলো ফুটলো সেদিকেই ইয়াত্তা নেই। আরিফ উঠে গেল। রুম ভালোভাবে লক করে ডাক্তারের কেবিনে গিয়ে হাজির হয়। খুব সকাল সকাল এসেছেন ডাক্তার। আজ সার্জারি আছে তার। একটু পরেই নাফিয়াকে ফাইনাল চেক আপের জন্য নেওয়া হবে। আপনার ওয়াইফ দেখছি ভীষণ স্ট্রং। আমি ভেবেই নিয়েছিলাম সে অপারেশন করতে রাজি হবে না। আরিফ তাচ্ছিল্য করে হাসলো, বলল, সে পুরো সত্যটা জানে না ডক্টর। ডাক্তার অবাক হলেন, জানতে চাইলেন। মানে? আরিফের অসহায় মুখমণ্ডল আর চিন্তা ভরা মস্তিষ্ক। মুখ নামিয়ে জবাব দিল, নাফিয়া শুধু জানে ওর অপারেশন, কিন্তু হাত। বাকি কথা বলতে পারল না আরিফ। ডক্টর বুঝে নিল বাকি অংশ। তিনি বললেন, আপনি ভুল করছেন, তাকে জানানো উচিত। আফটার অল এটা তার জীবন। তার জীবন আমার সাথে জড়িত। তারপরও মিস্টার আরিফ, আমি নাফিয়াকে সুস্থ রাখার জন্য যে কোনো রিস্ক নিতে রাজি। আমি ওর হাজবেন্ড, আমার অধিকার আছে সিদ্ধান্ত নেয়ার। তাই আমি এই সিদ্ধান্তে এসেছি যে নাফিয়াকে ফুললি সেন্সলেস করা হবে অপারেশনের সময়। আর আর আরেকটা রিকোয়েস্ট করতে এসেছি। সেটা কি? আমাকে ওটিতে অ্যালাউ করবেন প্লিজ। আমার বউটা ভয় পাবে নয়তো। আমি ওর পাশে থাকতে চাই। এটা কিভাবে সম্ভব মিস্টার আরিফ? আমরা এভাবে কাউকে অ্যালাউ করতে পারি না ওটিতে। আরিফ হাত জোর করলো, কাতর কণ্ঠে বলে উঠল, প্লিজ স্যার, আই বেগ ইউ। আমার স্ত্রী ভয় পাবে, আমি ওকে সাহস দিতে চাই। দয়া করে না করবেন না। লোকটার অবস্থা নাজেহাল। কেঁদেছে দেখেই বোঝা যাচ্ছে। ডক্টর বুঝে উঠতে পারলেন না কি করবেন। তারপরেও বললেন, আমি দেখছি ব্যাপারটা। প্লিজ ডক্টর। আমার অথরিটির সাথে কথা বলতে হবে। নাফিয়ার ফাইনাল চেক আপ চলছে। এখনো হাতটা ছাড়েনি নাফিয়া। কেমন যেন হাঁসফাঁস করছে, কিন্তু আরিফকে বুঝতে দিতে চাইছে না। ব্লাড প্রেশার লেভেল চেক করে তাকে রেডি করা হলো ওটির জন্য। নাফিয়া হাত খামচে ধরে বলল, ভয় করছে। আমি আছি,
তোমার সাথেই আমি যাব, একদম ভয় পাবে না। সত্যিই যাবেন আপনি? হ্যাঁ বউ। রেশমা বেগম অশ্রু ফেললেন, কয়েক দফা শিরিন বেগম সামলে নিলেন তাকে। আরিফ আশ্বস্ত করলো বাহিরে দাঁড়িয়ে থাকা সবাইকে। সাদিক আর জোহানও এসেছে। অবশেষে অপারেশন থিয়েটারে হাজির হলো নাফিয়া। যত সময় পেরোচ্ছে নাফিয়া ঠিক তত শক্ত করে আরিফের হাতটা মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। ইঞ্জেকশন পুশ করার সাথে সাথে নাফিয়া বলে উঠল, আমি ঠিক হয়ে যাব তো? হবে বউ, অবশ্যই হবে। এই দেখো আমি তোমার পাশে, কিচ্ছু হবে না, বিশ্বাস করো তো আমায়। করি। আমি সব সময় আছি, প্রতি মুহূর্তে তোমার পাশে আছি। অ্যানেস্থেশিয়ার প্রভাবে ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো নাফিয়ার শরীর। চোখ বুজে ফেললো আরিফ, হাত ছাড়ল না। তার সঙ্গে সঙ্গে কপাল ঝুঁকে চুমু খেলো শক্ত করে। চোখ বেয়ে গড়িয়ে পড়লো অশ্রুদানা। নিচু স্বরে বলল, আই এম সরি জান, আই এম রিয়েলি সরি। ওটিতে পুরোটা সময় দেহ শক্ত করে দাঁড়িয়েছিল আরিফ, যেন সে কোনো বরফখণ্ড, যার জীবন থাকতেও সে নির্জীব। এক হাত মুষ্টিবদ্ধ, আরেক হাত নাফিয়ার হাতকে আগলে রেখেছে। আরিফের চোখ জোড়া বন্ধ ছিল, পুরোপুরি খোলা সাহস পায়নি। কিভাবে পাবে? সামনেই তার প্রিয় মানুষের অঙ্গ বিচ্ছিন্ন করা হচ্ছে। কোন প্রেমিক হৃদয়ের সইবে এই দুর্বিষহ অবস্থা? হাতে ব্যান্ডেজ করার পর চোখ জোড়া খুলল আরিফ। বুকে হাতুড়ি পেটা এখনো থামেনি। থামবে না এখনই, ডাক্তার নিচু গলায় বললেন। অপারেশন সাকসেসফুল। মিস্টার আরিফ, আপনি এখন বাইরে যান। আমরা মিসেস নাফিয়াকে কয়েক ঘন্টা অবজারভেশনে রেখে বেডে শিফট করব। আরিফ নাফিয়ার ব্যান্ডেজ করা হাতের দিকে তাকালো। শিউরে উঠল সর্বাঙ্গ। তার প্রিয় হাতটা নেই আর। মৃদুস্বরে ডাক্তারের উদ্দেশ্যে বলে, আমি থাকি? না মিস্টার আরিফ, এখন ওনার অবস্থা নাজুক, ইনফেকশন হয়ে যেতে পারে অল্পতেই। আপনি প্লিজ কোঅপারেট করুন। আরিফ কিছুতেই চাইছে না নাফিয়ার এই হাতটাও ছেড়ে দিতে, কিন্তু সে নিরুপায় বাধ্য হয়ে নরম হাতটি ছেড়ে দিল। বলল, ও সেন্সে আসার আগে আমাকে ডেকে দেবেন দয়া করে। আমি চাই না ওর চোখ খুলে একা অনুভব করুক। রক্তিম সন্ধ্যা নেমেছে। আকাশের বুকে নীলচে আর লাল রঙের আভা। হাসপাতালের করিডোরে শেষ প্রান্তে ঠায় দুজোড়া পা। স্থির দেহের অভ্যন্তরের তুফান কেউ খালি চোখে দেখতে পাচ্ছে না। ক্ষুধার্ত পেট কিন্তু মন খাওয়ার প্রতি অরুচি দেখাচ্ছে। সকাল থেকে এক ফোঁটা পানিও পড়েনি পেটে। গলা শুকিয়ে চৌচির হয়ে আছে। পিঠে হাত রাখলো কেউ একজন। ধ্যান ভাঙলো আরিফের। পেছনে তাকাতেই মায়ের মুখ দেখে হাসার এক ব্যর্থ চেষ্টা করলো আরিফ, তবে ঠিকঠাক হাসি ফুটাতে পারল না। ছেলের হাত ধরে টেনে করিডোরের পাশে থাকা চেয়ারে বসলেন। হাতে খাবারের বাটি। শিরিন বেগম বললেন, সব কথা রেখেছি তোর, সব কথা শুনেছি, এবার খেয়ে নে। আম্মা। চুপ, একদম চুপ, হাঁ কর। মায়ের সামনে বাধ্য হয়ে বসলো আরিফ। বেলা শেষে দুলোকমা ভাত মুখে পড়তেই তৃপ্তি পেল আরিফ। মায়ের পরম মমতায় খাইয়ে দেওয়া আরও শান্তি দিচ্ছে। খাওয়া শেষে নিজের শাড়ির আঁচলের কোণ টেনে মুখ মুছে দিলেন শিরিন বেগম, ঠিক ছোটবেলার মতো করে। সমাজে অনেক মা আছে যারা ছেলের বউয়ের একটু খুঁত দেখলে ঘর বাড়ি এক করে ফেলে। আমার সত্যি গর্ব হয় তুমি আমার মা। শিরিন বেগম ধীর কণ্ঠে বললেন, স্ত্রীকে ভালোবাসা অপরাধ নয়। আমার আর তোর বাবার পর তোকে তোর স্ত্রী আগলে রাখবে। সব ভালোর মধ্যে যে একটা খারাপ কিছু হয়ে যেতে পারে আম্মা। মানে? আম্মা, আমি নাফিকে পুরো সত্যটা জানাইনি। ও শুধু এতটুকু জানে ওর অপারেশন, ওর হাতটা কেটে ফেলা হয়েছে, সেটাও জানে না। হতবাক হয়ে চেয়ে রইলেন শিরিন বেগম ছেলের দিকে। তার শুরুতেই সন্দেহ হয়েছিল নাফিয়া এত দ্রুত কি করে মেনে নিল। অপারেশন করতে এত স্বাভাবিক আচরণ কেন করছে? ভয়টা সত্যি হলো তার। এ কি করেছিস? আম্মা, আমার কাছে আর কোনো উপায় ছিল না। তাই বলে ওকে অন্ধকারে রাখবি? মিথ্যে বলে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললি? মিথ্যে বলিনি, শুধু অর্ধ সত্যটা জানিয়েছি। অর্ধ সত্য মিথ্যের চেয়েও বেশি ভয়ঙ্কর আরিফ। অবসন্ন দেহটা নেতিয়ে গেল আরিফের। পরিশ্রান্ত নেত্রপল্লব জবাবে বলল, জানি। শিরিন বেগম উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন, এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে জানিস? পরিণতি চিন্তা করা হয়নি, করতে ইচ্ছেও হয়নি। মস্তিষ্ক ভুলভাল বাক্য আওড়ায়, ভয় দেখায় বারে বারে। আরিফ ভাবতে চায় না, কিছুতেই ভাবতে চায় না এসব। কপালের ঘাম হাতের পিঠের মুছে বলল, নাফির কাছে যাব। আম্মা চলো। শরীরে অবশিষ্ট নেই কোনো শক্তি। অপারেশনটা ছোটখাটো ছিল না। নাফিয়ার সর্বাঙ্গ অসার, মাথাটুকু নাড়ানোর শক্তি নেই। হাতের দিকে তাকানোর সুযোগ পেল না। নিস্তেজ প্রাণ হয়ে চোখ জোড়া দিয়ে দেখলো প্রিয় মানুষকে সে কাছে আসছে। তার দিকে এগোনো কদম জোড়া নাফির ঠোঁটে হাসি ফোটাচ্ছে। খরায় বৃষ্টি বর্ষণ হলো তখনই, যখন একজোড়া শুষ্ক ঠোঁটে ছোঁয়া পেল। ললাটে প্রশান্তি নেমে এলো কায়ায়। আর কোনো ব্যথা নেই। ঔষধ ব্যথার প্রভাবে কেটেছে 4টা দিন। নাফিয়ার নড়চড় করা বারণ। কঠোরভাবে স্যালাইন চলছে এক হাতে, অন্য হাত মোটা ব্যান্ডেজে ঢাকা। বোঝার কায়দা নেই হাতটি সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ। নাফি হাসছে অনেকদিন পর।
সাদিফ জোহানের তর্ক দেখে দুজন ছোট্ট একটা আপেলের স্লাইস নিয়ে ঝগড়া করছে। আরিফ তাদের বকতে যাচ্ছিল, তার পূর্বে নাফির রুগ্ন হাসি দেখে থামলো হাসুক মেয়েটা, আর থামালো না দুই ভাইকে। জমিলা বেগম এসেছিলেন মাঝে, তবে কোনো কথা বলেননি। তার মনে নাতনির প্রতি মায়া এসেছে কিনা সেটা বুঝতে দেননি, দেখে চলে গিয়েছেন। নার্স এসে নাফিয়ার বেড সামান্য তুলে দিল, চুলগুলো এলোমেলো হয়ে আছে, একই অবস্থায় 4 দিন যাবৎ। আরিফ ব্যাগ থেকে চিরুনি বের করলো আর নাফিয়ার হেয়ার ব্যান্ড নিয়ে এগিয়ে এলো, বলল, আসুন ম্যাডাম, আপনার খেদমত করি। ব্যথাকাতর নাফিয়া কথাটুকু স্পষ্ট বলতে পারে না, তবে মৃদু হাসলো, আধো আধো স্বরে পড়ল। দেখি কেমন খেদমত করেন। আরিফ এগিয়ে গেল, পাশেই বসে থাকা দুই বাদুরের উদ্দেশ্যে ঝাঁঝালো সুরে বলল, বিদায় হ তোরা দুজন। আমি আর বউ এখন কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আমাদের রোমান্সে কাবাবে হাড্ডি হয়ে বসে না থেকে প্রস্থান করুন। দুজনার মুখ বাংলার পাঁচের মতো হয়ে যায়। নাফিয়া চোখ গোল গোল করে তাকালো, নিভু নিভু স্বরে বলল, লজ্জা নামক জিনিসটা খোদা তাআলা দেয়নি আপনাকে। আরিফ শুনলো না কথাটা। সাদিফ একতরফা আশিক হয়ে ঘুরছে, বিষয়টা তার হৃদয়ে গিয়ে লাগলো। বুকে হাত রেখে উদাস মুখে বেরিয়ে গেল কেবিন থেকে। জোহান বড় ভাইয়ের সাথে আঠার মতো চিপকে থাকা ছেলে, ভাইয়ের পিছু নিল সঙ্গে সঙ্গে। যেতে যেতেই বলল, আমাদেরও দিন আসবে, তখন আপনার কোলে 3-4টে বাচ্চা থাকবে, চুল পেকে বুড়ো হয়ে যাবেন। এইটুকু কলেজ পড়ুয়া ছেলের মুখে এসব শুনে হাঁ হয়ে তাকালো আরিফ। নাফিয়া ফিক করে হেসে উঠে বলে, ভুঁড়ির সাথে চুলগুলো পেকে গেলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। টিটকারি গায়ে মাখার সময় নেই। আরিফ গুরুত্ব দিল না এসব ভুঁড়ি আর পাকা চুলের কথায়। এসে বসে পড়ল নাফিয়ার ঠিক পেছনে। একবারের জন্য ব্যান্ডেজ করা হাতের দিকে তাকায়নি, তাকালে নিজেকে আর সামলানো যাবে না। চুলগুলো আছড়ে বেনি করে দেই বউ। পারেন বেনি করতে? সত্যি তো, বেনি কিভাবে করে সেটা তো জানা নেই। ঠিক তখনই মস্তিষ্ক জ্বলে ওঠে, আজকাল ইন্টারনেটের সাহায্যে সব সম্ভব। ফটাফট ফোন বের করে নিল, বলল, ইউটিউব দেখে শাড়ি পরিয়ে দিতে পেরেছি, বেনিও করতে পারবো। প্রবল আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলেছে আরিফ, কিন্তু করতে গিয়ে ঠিক ততটাই ঝামেলায় পড়ল। বেনি করা ট্রিকি বিষয়, অভ্যাস না থাকলে সহজে করা যায় না। সুন্দর করে আঁচড়ে নেওয়ার পর আবারও জট পাকিয়ে ফেলেছে চুলে। হাত ব্যথা হয়ে গেল কিছুক্ষণের মধ্যে, কিন্তু বেনি গাথা হলো না। আরিফ বিরক্ত হয়ে হাল ছেড়ে দিতে চাইল। ঠিক তখনই নাফিয়া ঝুঁকে গেল আরিফের বুকে, বলল, থাকুন না, এমন অস্থির হচ্ছেন কেন? চুল বাঁধা লাগবে না। আরিফ খুব সাবধানে বাম দিকে হাত রেখে কোমর জড়িয়ে ধরল, বলল, অস্বস্তি হবে না তোমার চুল খোলা থাকলে? আপনার তো আমার খোলা চুলই বেশি পছন্দ। আরিফ চুলগুলোর দিকে গাঢ় দৃষ্টিপাত করে। একদম মোলায়েম নাফিয়ার চুল, কালো কুচকুচে, হাত রাখতে পিছলে পড়ছে। আরিফ কানের কাছে এসে ফিসফিস করে বলল, সম্পূর্ণ তুমিটাকেই আমার ভীষণ পছন্দ। সব ধরনের সাবধানতা অবলম্বন করে নাফিয়াকে বাড়িতে আনা হয়েছে দীর্ঘ 6 দিন পর। এই 6 দিন আরিফ বড়জোর 4 থেকে 5 ঘন্টা ঘুমিয়েছে। খাবার দাবারের কোনো হুঁশ ছিল না, যতক্ষণ না শিরিন বেগমের ধমক শুনেছে। নাফিয়াকে কোলে তুলে বিছানায় আধাশো অবস্থায় রাখলো, পিঠের পেছনে বালিশ দিয়ে বলল, জুস আনবো, খাবে? ছোট্ট করে জবাব দিল নাফিয়া। কেন? এতটা পথ জার্নি করে এসেছো, কিছু একটা খাওয়া উচিত। আমি ফ্রুট জুস করে আনি। নাফিয়া জানে লোকটা কথা শুনবে না, খাইয়ে ছাড়বে তাকে। আর কি করার আছে তার এখানে, তাই চুপচাপ মাথা তোলায়। ঠিক তখনই নাফিয়ার চোখ গেল তার হাতের মোটা ব্যান্ডেজের দিকে। আরিফ তখন ঘরের জানালা আটকে পর্দা টেনে দিচ্ছে। নাফিয়া বহু কষ্টে বাম হাত দিয়ে ডান হাতটা তুলল, মিলিয়ে দেখলো হাত জোড়া। আচমকা বলে উঠল, ডান হাতটা ছোট লাগছে কেন এমন? রুহ উড়ে যাওয়ার মতো বাক্যটি আরিফের হাতে থাকা ফোনটা শব্দ করে জমিনে পড়েছে। ধরফড়িয়ে উঠল নাফিয়া, ছোট বড় হাতের আয়তন ভুলে বলে উঠল, এ কি, এমন ভড়কে গেলেন কেন? হ্যাঁ না, কি সব পাগলের মতো কথা বলছো? হাত ছোট বড় কেন হবে? তোমার রেস্ট দরকার নাফিয়া, জুস খেয়ে ঘুমোবে। নাফিয়া ভেঙচি কেটে বলল, আগে দেখেন আপনার ফোন জীবিত আছে কিনা, যে জোরে আওয়াজ হলো। আরিফ জমিন থেকে ফোন তুলে নিল, বন্ধ হয়ে গেছে। ফোনটা অক্ষত থাকুক আর না থাকুক তাতে তার কিছুই যায় আসে না, কিন্তু নাফিয়ার সত্য জানার ভয় যেন খুঁড়ে খুঁড়ে খেতে শুরু করেছে হৃৎপিণ্ডকে। যতদিন লুকাবে সত্যিটা নাফিয়া জানবে অল্প দিনের মধ্যেই। নাফিয়ার মাথায় আবারও সে একই চিন্তা ভর করেছে। তার হাত জোড়া সমান নয়। নিজের এসব ভাবনাকে অহেতুক বলে মনে হলো মস্তিষ্ক শান্তি পাচ্ছে না কিছুতেই। ততক্ষণে আরিফ জুসের মগ নিয়ে হাজির হয়, নাফিয়ার মুখের সামনে ধরে খাইয়ে দিতে লাগলো। খাওয়ানো শেষে বলল, আমি যদি জীবনে খুব বড় ভুল করে ফেলি, তুমি কি আমায় ছেড়ে চলে যাবে নাফি? জীবন উত্থান পতনের অন্য নাম। কখনো এখানে বসন্তের ঘ্রাণ বেশে ভেড়া এদিক ওদিক, ফুলের প্রেমে মাতাল হয় বাতাবরণ, প্রাণীকুলে বয়ে আনে প্রশান্তি। তবে হুট করে মোড় ঘুরে কখনো কখনো আচমকা বসন্তের পর প্রাণ চঞ্চল্যে কালবৈশাখীর আগমন ঘটে। বৈরী আবহাওয়া লণ্ডভণ্ড করে দিতে চায় সুখী সেই বসন্তকে। বলে বেড়ায় ঠিক সুখের যতটা অধিকার, তারও ঠিক ততটাই হস্তক্ষেপ থাকবে এখানে। হাসপাতালে সদ্য 19-এ পা দেওয়া রমণী চিৎকার করে কাঁদছে, কণ্ঠে তার আর্তনাদ।
আশেপাশের মানুষগুলোর দৃষ্টি জিজ্ঞাসু, কেন তার মধ্যে এত হাহাকার। রমণীর পাশে থাকা মানুষটি তাকে সামলাতে পারল না, কিছুতেই তার কান্না থামাতে পারল না। মেয়েটা চিৎকার করে বলে উঠল, অকেজো হাতটা কি যথেষ্ট ছিল না? এখন আমি বিকলাঙ্গ হয়ে গেলাম। সদ্য ব্যান্ডেজ খোলা হয়েছে নাফিয়ার, ড্রেসিং করাতে হবে, তাই নিজের হাতটা দেখে আতঙ্কে কেঁপে ওঠে। তাকানো দায় সেখানে, ভয়াবহ অবস্থা। কাঁপতে থাকে তার সর্বাঙ্গ। ঠিক তারপরেই শুরু হলো বিলাপ। তাকে কিছুতেই শান্ত করতে পারছে না আরিফ। আরিফ বোঝানোর চেষ্টা করে বলল, নাফি জান, আমার একটু থামো। পুরো চেহারায় চোখের পানি লেপটে গেছে, চোখগুলোতে যেন রক্ত জমাট বেঁধেছে। সেই চিৎকার থামলো। রক্তিম নেত্রদয় দৃষ্টি তুলে তাকালো আরিফের দিকে। তার বুকের অংশের শার্ট খামচে নাফিয়া হাঁপিয়ে প্রশ্ন করে, আপনি বলেছিলেন আমার অপারেশন হবে, ওরা আমার হাত কেটে ফেলেছে। আরিফ জবাবহীন চেয়ে রইল। নাফিয়া বলল, আরিফ শুনছেন? ওরা আমার হাত কেটে ফেলেছে। ওদের এত বড় সাহস কে দিল? আমি তো দিইনি। আরিফ স্থির, নির্বিকার, জবাব দেওয়ার মতো ভাষা নেই। কি বলবে সে? অনুমতি আর কেউ নেই। আরিফ নিজে দিয়েছে। আরিফ ভঙ্গু সুরে বলে উঠল, থামো প্লিজ। নাফিয়া আরিফের গলায় মুখ গুজলো, হেঁচকি তুলে অশ্রু বিসর্জন দিতে লাগলো। আবারও সে বোঝাতে পারছে না তার মধ্যে কি চলছে, শুধু কেঁদে চলেছে। আরিফ দুহাতে নাফিয়ার মুখখানা টেনে আগলে নিল, বলল, কিচ্ছু হয়নি তোমার। হাতটি নেই তো কি হয়েছে? আমি আছি তো। আমি তোমার ডান হাত হয়ে থাকবো সবসময়। প্লিজ নাফি, এভাবে কেঁদো না। আমি কাঁদবো না বলছেন? আপনি বুঝতে পারছেন ওরা আমার কত বড় সর্বনাশ করেছে? ছোট্ট অপারেশনের কথা বলে আমার হাতটা। নাফিয়া থামলো। তার কথাগুলো আরিফকে বারবার নীরব করে তুলছে। কোনো জবাব নেই তার কাছে। নাফিয়া ফের প্রশ্ন করলো, আপনি তো ছিলেন আমার সাথে, আপনি দেখেনি ওরা আমার হাত কেটে ফেলেছে? আপনি থামাননি কেন ওদের? এই হৃদয়ের রক্তক্ষরণ কি করলে থামবে? কোনো ঔষধ এখানে কাজ করবে না। ঔষধ তো কেবল একটা, সামনে থাকা মানুষটার মুখের হাসি, যেটা এই মুহূর্তে অসম্ভব। আরিফকে এমন থমকে থাকতে দেখে অবাক করা চোখে চেয়ে আছে নাফিয়া। হুট করে কেমন করে যেন দেখলো আরিফের নিষ্পলক চোখ। প্রেমে পড়া মানুষ নাকি এ চোখ পড়তে জানে? নাফিয়ারও মনে হলো আরিফের চোখ জোড়া কিছু বলছে। নাফিয়া লম্বাটে নিঃশ্বাস ফেলে প্রশ্ন করলো, আপনি জানতেন? ব্যাস, এই প্রশ্নটির মুখোমুখি হতে চায়নি আরিফ। অবশেষে তার ভয় এসে তার সামনে দাঁড়ালো। কিংকর্তব্য বিমূঢ় আরিফ নাফিয়ার দিকে তাকায়। নাফিয়ার সন্দেহ গভীর হয়, আরিফের হাত চেপে ধরে। আপনি জানতেন? আরিফ হার মানলো, জবাবে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।